আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও পিশাচ। গল্পের লেখক ও গল্প পাঠে আমি শ্যামল। এটি আমার লেখা প্রথম গল্প। গল্পটি কেমন লাগলো লাইক ও কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের গল্পটি ভালো লাগলে তারানাথ তান্ত্রিকের আরও গল্প আমাদের চ্যানেলে নিয়ে আসব। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। সকাল থেকেই আকাশ কালো করে আছে। ঘন ঘন মেঘের ডাকে যেন কানে তালা ধরে যাচ্ছে। বউ আজ কদিন হলো বাপের বাড়ি গেছে, তাই মনটাও খুব খারাপ লাগছে। কিছুই ভালো লাগছে না। একঘেয়েমি অফিস করে জীবনটা একেবারেই তিতো বিরক্ত হয়ে গেছে। তাই আজ 2 দিন হলো ছুটি নিয়েছি। প্রথমে ভেবেছিলাম কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু এই বর্ষা বাদলের দিনে বাইরে বেরোনোটাই খুব মুশকিল। কাল সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি, তাই শরীরটা একটু ভালো লাগছে। কিন্তু আমার মনের অবস্থা আকাশের মেঘের মতোই করুণ। কিছু বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম, কিন্তু এই বর্ষার দিনে তা একেবারেই বেমানান। সবে সন্ধে 6টা। কি করব ভাবছি। এমন সময় হঠাৎ তারানাথের কথা মাথায় আসে। সত্যি তো, তারানাথের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি ধুতি আর একটা জামা পরে তৈরি হয়ে নিলাম। কিশোরীর বাড়ি গিয়ে কিশোরীকে সঙ্গে নিয়ে তারানাথের বাড়ি যাব। মনটা যেন হঠাৎ খুব বেশি খুশি হয়ে উঠল। এমন বাদলার দিনে গরম গরম আলু চপ দিয়ে মুড়ি মাখা, চা আর সিগারেট, আর তার সাথে তারানাথের আধিপত্যিক গল্প জমে ভালো। আমি আর দেরি না করে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর কিশোরীদের বাড়ি গিয়ে কিশোরীকে নিয়ে মঠলেনের তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তখনও বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির বেগ অনেকটাই কম। এই বৃষ্টিতে ছাতা মাথায় করে যাওয়া যাবে। ট্রামেও যেতে পারতাম, কিন্তু মাসের শেষ, তাই টাকাটা বাঁচিয়ে একটা পাসিং শোয়ের প্যাকেট ও গরম গরম তেলে ভাজা কিনে তারানাথের দরজার সামনে হাজির হলাম। দরজার কড়া নাড়ার কিছুক্ষণের মধ্যেই তারানাথ দরজা খুলে দিল। তারপরে বলল, বাবা, এতদিন পর, যাক ভালোই করেছো তোমরা এসেছো। এসো, ভেতরে এসো। আমি আর কিশোরী পামশু খুলে ঘরে প্রবেশ করলাম। তারানাথ বলল, আমি জানতাম আজ তোমরা নিশ্চয়ই আসবে। কিশোরী বলল, কি করে জানলেন আমরা আজ আসব? তারানাথ বলল, তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি কিছু ক্ষমতা পেয়েছি। অনেক কিছু জিনিসই আমি আগে থাকতে জানতে পেরে যাই। তবে এখন বয়স হয়েছে, আগের মতো অত বেশি ক্ষমতাও নেই। যাই হোক, তোমরা বসো। তারানাথকে গরম গরম আলুর চপ দিয়ে বললাম, ঠাকুরমশাই, আজ কিন্তু আপনাকে কিছু একটা শোনাতেই হবে। তারানাথ হেসে বলল, বেশ বেশ, তবে আগে খেয়ে নাও, তারপর সব হবে। চারি, মা চারি, একবার শোন দেখি। চারি আসতে না আসতেই তারানাথ চারিকে চপের ঠোঙাটা হাতে দিয়ে বলল, যা দেখি, চট করে মুড়ি নিয়ে আয় তো। কিছুক্ষণের মধ্যেই চারি এসে মুড়ি দিয়ে গেল। সত্যি, এই বাদলার দিনে তারানাথের গল্প আর চপ মুড়ি দারুণ ব্যাপার। মুড়ি খাওয়া শেষ হলে তারানাথ বলল, অনেক ঘটনাই তো তোমাদের শুনিয়েছি, কিন্তু আজ যে ঘটনার কথা তোমাদের শোনাবো সেটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেখানে আমার প্রাণ সংশয় ঘটতে পারত। গুরুদেবের আশীর্বাদে সে যাত্রায় বেঁচে গেছি। আমি বললাম, কীরকম তারানাথ? তারানাথ এবার বলতে শুরু করলো, অনেক দিন আগের কথা। সাধুসঙ্গের জন্য পথে পথে ঘুরছি। সারাদিনে অনেকটা পথ হাঁটি,
আর কোনো দোকান দেখতে পেলে সেখান থেকে কিছু কিনে খাই। দুপুরবেলা কোনো গাছের নিচে আশ্রয় নিই, আর রাতের বেলা কোনো গৃহস্থের বাড়িতে। সত্যি আগেকার লোকেরা অত্যন্ত ভালো ছিল। বিশেষ করে ব্রাহ্মণ মানুষ দেখলে তারা যত্নে ত্রুটি রাখত না। যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্ত হয়ে পড়ি। দেখি একটা বেশ পুরনো বট গাছ, 10-12 হাত দূরেই। সেইখানেই একটু বিশ্রাম নিয়ে পরের দিন রওনা হব ঠিক করে গাছের নিচে পৌঁছালাম। বেশ চমৎকার ঠান্ডা জায়গাটি। পাশেই একটা বড় পুকুর। পুকুরের জল যে এত পরিষ্কার হতে পারে, এই পুকুরটি না দেখলে তা জানতেই পারতাম না। বেলা প্রায় শেষের দিকে, সূর্যের আলো লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। আমার পুটুলিটা নিচে নামিয়ে রেখে আমি পুকুরের জলে ভালো করে হাত পা মুখ ধুয়ে একটু চাঙ্গা হয়ে নিলাম। পুটুলিতে কিছু আতপ চাল, 2টি আলু ও একটা ছোট মালসা ছিল। এগুলো সবই ভক্তের দেওয়া উপহার। পাশে পড়ে থাকা কিছু কাঠ জোগাড় করে একটা ধুনি বানিয়ে আগুন জ্বালালাম। এইসব কাজ করতে করতে সন্ধে গড়িয়ে এলো। এরপর পুটুলি থেকে মালসাটা বের করে তাতে আতপ চাল, 2টি আলু আর পুকুর থেকে জল নিয়ে আগুনে চাপিয়ে দিলাম। কিশোরী জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, এরকম একা থাকতে আপনার অসুবিধা হয় না? মানে মনে হয় না একজন সঙ্গী থাকলে ভালো হতো? তারানাথ বলল, ছোটবেলা থেকেই আমি একটু একা থাকতে ভালোবাসি। ঘরেও তেমন খুব বেশি কথা বলতাম না কারোর সাথেই। আবার একদমই যে বলতাম না সেরকমও নয়। আসলে মনের মতো মানুষ পাওয়া খুব কঠিন। তবুও মাঝে মধ্যে একটু আধটু মন যে খারাপ লাগতো না, তা অস্বীকার করব না। যাই হোক, সেদিন ভাত চড়িয়ে গাছের নিচে চুপচাপ বসে আছি। বেশ ঠান্ডা হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অনেক দূরে গ্রামের কিছু বাড়িতে আলো জ্বলছে। বাড়িগুলো এখান থেকে অনেকটাই দূরে। কাছেই কোথাও শিয়াল ডেকে উঠল। কিছু শেয়ালের চোখও দেখতে পেলাম ওই বটগাছটার কিছুটা দূরেই। তবে শিয়ালকে ভয় নেই, তারা খুব ভীতু জানোয়ার। বিশেষত মানুষকে তারা খুব ভয় পায়। দূরে জোনাকিরা দলে দলে ঘুরে বেড়াচ্ছে। আকাশে এক ফালি চাঁদ উকি দিচ্ছে। সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এসব দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ভাতের গন্ধে যেন সেই ঘোরটা কাটল। তোমরা কোথাও গেলে আগে থেকে সব পরিকল্পনা করে সব ঠিক করে যাও, তাতে কিন্তু সেই অজানা রোমাঞ্চটা থাকে না। যাই হোক, খেয়ে দিয়ে ধুনিতে কিছু কাঠ দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কাল সকালেই উঠে রওনা হতে হবে। রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা বট গাছ, তার পাশেই একটা বড় পুকুর। ঘুমের মধ্যে খুব চেনা লাগছে। মনে পড়ল, আরে এ তো আমি যেখানে আছি সেই জায়গাটা। তারপর দেখলাম একটা বড় বাড়ি। সদর দরজার পাশে সারিবদ্ধ 3টি নারকেল গাছ, তার পাশেই একটা বড় আম গাছ। বাড়িটা দেখা মাত্র এক অশুভ শক্তির ইঙ্গিত পেলাম। মনে হলো এক রাশ অন্ধকার যেন আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটা প্যাঁচার কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম আমার সারা শরীর ঘামে ভিজে গেছে।
উঠে বসলাম। তখন চারিদিকে সেই মায়াবী পরিবেশ আর নেই। একটা দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। দূর থেকে আবার সেই শিয়ালের ডাক শুনতে পেলাম। এরপর কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর কখন যে চোখ লেগে গেছিল তা বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল তখন ভোর হয়ে এসেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। পুকুরে গিয়ে ভালো করে মুখ হাত ধুয়ে বট গাছের নিচে বসলাম। কালকের সেই স্বপ্নটার কথা ভাবতে লাগলাম। কাল ঘুমের ঘোরে বুঝতে না পারলেও আজ বুঝতে বেশি দেরি লাগলো না। তোমরা তো জানো আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। আমার আশেপাশে কিছু বিপদ ঘটলে আমি আগে থেকেই তা বুঝতে পারি। আর দেরি না করে আমি গ্রামের যেদিকে বসতি সেই দিকেই রওনা দিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা গৃহস্থ বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। খুবই ছোট একটা বাড়ি, মাটির তৈরি। বাড়িটার পেছনে বাঁশ গাছের জঙ্গল। বাড়িতে গিয়ে ডাক দিলাম, কেউ আছো? বাইরে বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে একজন লোক বাইরে বেরিয়ে এলো। পরনে একটা ধুতি, খালি গা, গলায় একটা গামছা। আমাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমি বললাম, আহা থাক থাক। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই গ্রামে সব থেকে বড় বাড়ি কার জানো? আমাকে রাস্তা দেখিয়ে দিতে পারো? লোকটি বলল, এই গ্রামে একটি বড় বাড়ি আছে, তা হলো এখানকার জমিদারের। তার নাম নিবারণ বাড়ুজ্যে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জমিদার বাড়িতে সব ঠিকঠাক আছে তো? লোকটা একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, তাদের বাড়িতে কিছুদিন ধরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। ইতিমধ্যে তাদের বাড়ির একটি কুকুর হঠাৎ মারা যায়। এখন শোনা যায় জমিদারের স্ত্রী খুব অসুস্থ, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। এর থেকে বেশি কিছু সে জানে না। তারপর লোকটি আমাকে রাস্তা বলে দিল। সেই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য যেই পা বাড়িয়েছি অমনি আকাশ কালো করে মেঘ এলো। হঠাৎ দারুণ মুষলধারায় বৃষ্টি শুরু হলো। অবাক হয়ে গেলাম। এই তো আকাশ পরিষ্কার ছিল, তবে এমন দুর্ঘটনার কারণ কি? মনের মধ্যে তখন বিপদের ঘণ্টা বেজে উঠল। বুঝতে পারলাম ওই ঘরে যে অশুভ শক্তি রয়েছে সে চায় না আমি সেখানে যাই। অনেক অশুভ শক্তির সাথে ইতিমধ্যেই আমার পরিচয় ঘটে গেছে, কিন্তু এমন শক্তি যে আমার অস্তিত্বের কথা সেখানে যাওয়ার আগেই টের পেয়েছে এবং আমাকে আটকাতে চাইছে, এমন প্রথমবার হলো। তার সাথে এও বুঝতে পারলাম খুব ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে, তা স্পষ্ট। বেশি দেরি করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। লোকটার কাছে বিদায় নিয়ে কিছুটা এগিয়ে গেলাম। তারপর আমি আমার গা বন্ধন করে নিলাম। ভিজতে ভিজতে চলতে লাগলাম সেই বাড়ির উদ্দেশ্যে। যত এগোচ্ছি দুর্যোগ ততই বেড়ে চলেছে। হঠাৎ করে মেঘ ডেকে উঠল। তার সঙ্গে ঝোড়ো হাওয়া। যেতে যেতে ভাবছিলাম গতকালই চারপাশের পরিবেশ কত মনোরম ও মায়াবী ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আমি সম্পূর্ণ এক অন্য গ্রামে এসে গেছি। কোনো সাধারণ মানুষ হলে
এত বজ্রপাতে মাথায় বজ্র পড়েই তার মৃত্যু হতো, কিন্তু গা বন্ধন করায় সেই বজ্র আমাকে ছুঁতেও পারল না। আমি তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। বেশ কিছুক্ষণ এভাবে হাঁটার পর গ্রামের এক প্রান্তে একটা মোড়ের কাছে উপস্থিত হলাম। সেটার ডান দিকে ঘুরে একটু যেতেই চোখে পড়ল সেই বাড়িটা। চমকে উঠলাম। অত্যন্ত পুরনো দিনের বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বাড়ির মাথার উপরে অসংখ্য শকুনের দল গোল করে ঘুরে বেড়াচ্ছে। সমানে চক্রাকারে তারা বাড়িটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। ছোটবেলায় শুনেছিলাম, কোনো জায়গায় যদি শকুনের দল গোল করে ওড়ে তাহলে সেখানে মৃত্যু অবধারিত। সেই দৃশ্য যদি তোমরা দেখতে তাহলে যে তোমাদের কি হতো তা ঈশ্বরই জানেন। সদর দরজার দিকে এগিয়ে গেলাম। গেটে হাত দিয়েই আমি 2 পা পিছিয়ে এলাম। একটা হাওয়া প্রবল বেগে ছুটে এসে আমাকে পেছনে ঠেলে দিল। আমি মন্ত্র পড়া শুরু করলাম। মনে একটা অসম্ভব জিদ চেপে বসেছে। সদর দরজা খুলে বাড়ির ভেতরে পা রাখলাম। সত্যি, বাড়ির ভেতরে একটা দম বন্ধকর পরিস্থিতি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় প্রবলভাবে জানান দিল সেই অশুভ শক্তি আমার খুব কাছেই আছে, কিন্তু নিজেকে বন্ধন করে রাখায় সে আমাকে কিছু করতে পারবে না। বৃষ্টি এখনো সমানভাবে পড়ে চলেছে। দূরে শিয়াল ডাকছে। চোখে পড়ল সেই 3টি সারিবদ্ধ নারকেল গাছ, আর তার পাশেই সেই আম গাছটা। আরও একটা জিনিস চোখে পড়ল। ওই আম গাছটার ডালে একটা কাক বসে আছে। না, ওটা কাক না। দেখতে কাকের মতো হলেও আকারটা বেশ বড়, আর চোখ দুটো টকটকে লাল। এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো যেন সে আমার দিকে তাকিয়ে হাসছে। সবে সকালবেলা, কিন্তু চারিদিক এমন অন্ধকার, মনে হচ্ছে রাত নামলো বলে। আমি ঘটি থেকে জল নিয়ে মন্ত্র পড়ে ঘরের চারিদিকে ছেটাতে লাগলাম। আবার একটা বাজ পড়ল বিকট শব্দে। দেখলাম কাকটা আর সেখানে নেই। চারিদিকে গণ্ডি দেওয়ার পর ধীরে ধীরে বৃষ্টির বেগ কমে এলো। আকাশ পরিষ্কার হয়ে গেল। বাড়ির ওপরে সেই শকুনের দলও কোথাও মিলিয়ে গেছে। এবার দরজার সামনে গিয়ে কড়া নাড়তেই কিছুক্ষণ পরই একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। দেখে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলেই মনে হলো, কিন্তু ভয়ে দুশ্চিন্তায় মনে হলো বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখাচ্ছে তাকে। লম্বা রোগা চেহারা, মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালো দাগ, পরনের পোশাক নোংরা, মুখ ভর্তি অযত্ন দাড়ি। আমাকে দেখে অবাক হয়ে খানিকক্ষণ চেয়ে থেকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর বলল, আপনি? তাকে কিছু বলতে না দিয়ে বললাম, আমি তারানাথ। গতকাল রাতে স্বপ্নে দেখলাম তোমার বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে, তাই আমি এখানে এসেছি। তুমি নিবারণ বাড়ুজ্যে তো? আমার কথা শুনে হ্যাঁ বলে নিবারণ নিজেকে আর সংযত রাখতে পারল না। আমার পা দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠল। মনে হলো অনেক দিন পর আশার আলো দেখে
মনের লুকিয়ে থাকা ভয়, দুঃখ, হতাশা যেন কান্না হয়ে বেরিয়ে আসছে। আমি তাকে আশ্বাস দিয়ে বলি, চুপ করো, চুপ করো। আমি যখন এসেছি তখন আর তোমার ভয় নেই। নিবারণ আমাকে ঘরে নিয়ে গেল। বাইরে তখন সূর্য উঠেছে, কিন্তু ঘরের মধ্যে একটা চাপা অস্বস্তি অনুভব করলাম। আমি বললাম, তোমার স্ত্রীর শরীর এখন কেমন আছে? নিবারণ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন ঠাকুরমশাই? তাকে বললাম, গ্রামের একজনের কাছে শুনলাম তোমার স্ত্রীর খুব অসুখ। লোকটি মুখে কিছু না বলে আমাকে দোতলায় একটা ঘরে নিয়ে গেল। সদর দরজা থেকে ঢুকেই একটা বড় বারান্দা, সব মিলিয়ে 10-12টা ঘর, বেশ বড় বাড়ি। হাঁটতে হাঁটতে তার সাথে দোতলায় গেলাম। ঘরটা খুলেই একটা মাংস পোড়া গন্ধে নাক জ্বলে গেল। আরও একটা গন্ধ পেলাম, একটা আষ্টে গন্ধ। ঘরের সামনে একটা বিছানা, তার পাশেই একটা বড় আলমারি। ভেবেছিলাম নিবারণের স্ত্রী বিছানাতেই শুয়ে থাকবেন, কিন্তু বিছানায় কাউকে দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতেই আমার চোখ পড়ল সেই আলমারিটার দিকে। তার উপরে পা ঝুলিয়ে কেউ যেন বসে আছে। একটি স্ত্রীলোক, কিন্তু তার চুলগুলি সাদা হয়ে গেছে, মুখে গায়ে রক্তের দাগ, হাতে একটা হাড়। তাকে স্ত্রীলোক বলা চলে না। আমার দিকে চোখ পড়তেই আরও এক অদ্ভুত দৃশ্য। সেই অশুভ অবয়বটা দেওয়াল ধরে ঠিক যেন টিকটিকির মতো আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। নিবারণকে বললাম, নিবারণ, তুমি বাইরে যাও। তারপর আমি আমার পোটলা থেকে মন্ত্রপুত ছাই বের করে জিনিসটার দিকে ছুঁড়ে দিলাম। ছাইটা তার গায়ে পড়তেই সেটি হঠাৎ জ্ঞান হারালো। এরপর নিবারণকে বললাম, তোমার স্ত্রীকে খাটে শুইয়ে দাও। নিবারণ তাই করল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ভগবানের অশেষ কৃপায় তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো ঠাকুরমশাই। বলেই আবার কাঁদতে শুরু করলো। আমি বললাম, এখনো বিপদ কাটেনি নিবারণ, সে আবার আসবে। আমাদের কাছে বেশি সময় নেই, যা করবার তাড়াতাড়ি করতে হবে। সমস্ত ঘটনাটা খুলে বলো। তখন ঘড়িতে সকাল 11টা। নিবারণ নিজেকে সামলে নিয়ে খানিক ধাতস্থ হয়ে বলতে আরম্ভ করল, ঠাকুরমশাই, এই ঘর বংশ পরম্পরায় আমাদেরই। সেই ছোট থেকেই আমরা এখানে মানুষ। ক্রমে বংশ কমে এখন আমরাই অবশিষ্ট। আমি এই ঘরে আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে থাকি। ঘরে হঠাৎ উপদ্রব শুরু হওয়ার পর থেকে মেয়েকে তার মামার বাড়িতে রেখে আসি। আমি বললাম, হঠাৎ করে উপদ্রব মানে? আগে এ ঘরে কোনোদিন কিছু হয়নি? নিবারণ বললে, না ঠাকুরমশাই, কোনোদিনও না। সব ঠিকই চলছিল। আমি সেদিন কিছু কাজের জন্য বাইরে গেছি। আসতে অনেক রাত হয়ে গেল। ঘরে ফিরে দেখি ঘর অন্ধকার। পকেট থেকে একটা দেশলাই বের করে জ্বালালাম। জ্বালিয়েই সামনে দুটো চোখ দেখে চমকে উঠি। পরে দেখি আমার স্ত্রী কখন নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখের সেই দৃষ্টি দেখে খুবই খুবই ভয় পেয়ে গেলাম ঠাকুরমশাই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, তার চোখের তলায় কালো ছোপ পড়েছে। এরপর হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। আমি তাড়াতাড়ি ওকে বিছানা শুইয়ে দিই। পরের দিন ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল অতিরিক্ত চিন্তার ফলে এরকম হচ্ছে। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেল। কিন্তু আমার স্ত্রীর শরীর আরও খারাপ হতে থাকলো।
তার পরের দিন দেখি ওর চুলগুলো প্রায় অনেকটাই সাদা হয়ে গেছে, সারা শরীরে আঁচড়ের দাগ, সেগুলো এতই গভীর যে সেখান থেকে রক্ত বের হচ্ছে। তার স্ত্রীর দিকে তাকিয়ে এবার ভালো করে দেখলাম, হ্যাঁ, সেগুলো আঁচড়েরই দাগ, রক্ত শুকিয়ে যেমন কালশিটে হয়ে গেছে। নিবারণ বলতে শুরু করলো, আবার ডাক্তার ডাকা হলো ঠাকুরমশাই। এবার আমার স্ত্রী এমন আচরণ করলো যা দেখে ডাক্তার সেখানে আর দাঁড়াতে সাহস পেল না। কীরকম? ডাক্তার স্ত্রীর ঘরে যখন ঢুকেছে তখন সে সদর দরজার দিকে পিছন ফিরে শুয়েছিল। ডাক্তার স্ত্রীকে ডাকলো, কিন্তু না, কোনো সাড়া নেই। আরও একবার ডাকার পর যখন স্ত্রীর নাড়িটা দেখবার জন্য এগিয়ে স্ত্রীর পিছনে ঠিক অনেকটাই কাছে চলে এসেছে, তখন আমার স্ত্রীর মাথাটা ডাক্তারের দিকে ঘুরে যায়। না, তার দেহটা তখনও দরজার দিকে পিছন করা, শুধু শুধু মাথাটা আমাদের দিকে ঘোরানো। এর সাথে বিকট এক শব্দ। ডাক্তারবাবু ছুটে নিচে নেমে গেলেন। আমি ঘরের দরজা বন্ধ করে ডাক্তারের পিছু নিলাম। ডাক্তারবাবু নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন, একটু জল চাইলেন। তারপর বললেন যে আমার স্ত্রীকে ঠিক করা তার পক্ষে সম্ভব নয়। সেটা কিন্তু আমিও তখন বুঝতে পেরেছি ঠাকুরমশাই। তবে ডাক্তারকে একটা অনুরোধ করলাম যে এই ঘটনা যেন সে কাউকে না বললে আমাদের পরিবারের বদনাম তো হবেই, তাছাড়া সবাই আমাদের দেখে ভয় পাবে। তা ডাক্তার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে গেল। গত 2 দিন ধরে আমার স্ত্রী কিচ্ছু খায়নি, আমিও খুব সামান্য খেয়েই আছি। কিন্তু অনেক চেষ্টা করেও স্ত্রীকে কিছু খাওয়াতে পারলাম না ঠাকুরমশাই। উপরন্তু তার পাগলামি দেখে তাকে ঘরে বন্ধ করে রাখি। দিনের বেলাতেও তার কাছে যাওয়ার সাহস হয় না। একদিন রাতে একটা কুকুরের তীব্র আর্তনাদ শুনে বাইরে এসে এক ভয়ঙ্কর দৃশ্যে আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়ে গেল। দেখলাম সদর দরজার সামনে আমার স্ত্রী বসে, তার সামনে একটা কুকুরের মৃতদেহ টাটকা রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। তারপর দেখলাম আমার স্ত্রী তার 2 হাত দিয়ে সেই কুকুরের মাথাটা ছিঁড়ে আলাদা করে দিল। তারপর তার দেহটা খেতে আরম্ভ করলো। সেই রাত্রে হাড় চেবানোর শব্দ এক অমানসিক শব্দের মতো শোনাচ্ছিল। খুব খুব ভয় পেয়ে গেলাম ঠাকুরমশাই। কিন্তু যতই ভয় পাই, সে তো আমার স্ত্রী। খুব ভয়ে ভয়ে নিচে নামি। তার পেছনে গিয়ে তার নাম ধরে ডাকতেই সে অজ্ঞান হয়ে যায়। তাকে ধরে তার ঘরে শুয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। তারপর থেকে প্রতিদিন রাত হলেই সে কিভাবে যেন বেরিয়ে পড়ে, আর পরের দিন সকালে একটা পশুর ছিন্ন ভিন্ন মৃতদেহ বাড়ির আশেপাশে পড়ে থাকে। ব্যাপারটা যেন জানাজানি না হয়, তাই মৃতদেহগুলো আমি সকালেই পুঁতে ফেলি। অনেক বদ্যি, অনেক রোজাকে দেখেছি ঠাকুরমশাই, কিন্তু তারা কেউ কিছুই করতে পারেনি। দিন দিন স্ত্রীর শরীর খারাপ হয়ে আসছে। আপনি আবার স্ত্রীকে রক্ষা করুন ঠাকুরমশাই, রক্ষা করুন। আমি বললাম, নিবারণ, তোমাকে মিথ্যা অভয় আমি দেব না। আজই এই অশুভ শক্তিকে পরাস্ত করতে না পারলে তোমার স্ত্রী কালকের সূর্য দেখতে পাবে না। এই শক্তি তোমার স্ত্রীর প্রাণ নিয়ে তার শরীরে বাসা বাঁধবে। তখন সে হয়ে উঠবে আরও শক্তিশালী। তারপর সে তোমাদের বাড়ির সকলকে হত্যা করবে। তারপর পুরো গ্রামে তার রোষ পড়বে। গ্রামের কোনো মানুষ বাঁচবে না। এই গ্রামটা একটা শ্মশানে পরিণত হবে।
নিবারণ বলল, এখন কি হবে ঠাকুরমশাই? আমি বললাম, আগে আমাকে জানতে হবে সে কে, তারপর কিছু করা সম্ভব। আমি নিবারণকে বললাম, নিবারণ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। নিবারণ আচ্ছা বলে বাইরে বসার ঘরে চলে গেল। আমি একটু ঘরটা ঘুরে দেখলাম, তারপর একটা ঘরে ঢুকে তার মেঝেতে বসে চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। কোথায় এই অশুভ শক্তির উৎস সেটা আমাকে জানতেই হবে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর কিছু দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। দেখলাম একটা সিন্দুক, খুব পুরনো সেটা, কিন্তু বেশ দামি। খুব বড় নয়, বড়জোর 1 হাত হবে। তাতে পুরনো আমলের নকশা কাটা। আর দেখলাম নিবারণের স্ত্রীকে তার ঘরে শুয়ে থাকতে। ব্যাপারটা ততক্ষণে আমি বুঝতে পেরেছি। উঠে গিয়ে সঙ্গে সঙ্গে নিবারণকে বললাম, নিবারণ, তোমার স্ত্রীর ঘরে আমাকে একবার নিয়ে চলো, এক্ষুনি। এরপর নিবারণ আমাকে তার স্ত্রীর ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে সব জায়গা ভালো করে খুঁজেও সেই সিন্দুকটিকে পাওয়া গেল না। বুঝতে পারলাম না কেন পাচ্ছি না। এই ঘরেই সেটা আছে তা আমি নিশ্চিত। এবার আলমারিটার কাছে আমি এগিয়ে গেলাম। হ্যাঁ, একটা অদ্ভুত শক্তির আভাস পাচ্ছি আমি কাছেই। এরপর আবার বিকট শব্দে মেঘ ডেকে উঠল। চারিদিক আবার কালো হয়ে এসেছে। আবার নামলো ভীষণ বৃষ্টি। নিবারণকে বললাম, নিবারণ, শিগগির আলমারিটা খোলো। নিবারণ অবাক হয়ে শুধু আমার কথা অনুসরণ করে চলেছে। আলমারি ভেতরে একটু খুঁজতেই চোখে পড়ল সেই সিন্দুকটা। সেটা বাইরে নিয়ে এসে টেবিলের উপরে রাখলাম। আমার সমস্ত ইন্দ্রিয় জানান দিল সে আসছে। কিছু করবার আগে এই ঘরের চারপাশে গণ্ডি দিয়ে দিলাম। জানি না কতক্ষণ তাকে আটকানো সম্ভব হবে। সিন্দুকটা টেনে খুলে ফেললাম। দেখলাম তার ভেতরে একটা পুঁথি, অতি প্রাচীন সেটা, আর একটা লাল কাপড়। তার ভেতরে সংস্কৃতে কিছু লেখা আছে। আমি নিবারণকে জিজ্ঞেস করলাম, তোমরা কি সংস্কৃত পড়তে পারো? নিবারণ বললে, আগে না ঠাকুরমশাই, কিন্তু কেন? আমি কোনো কথা না বলে সেই পুঁথি খুলে পড়তে লাগলাম। তাতে লেখা আছে, এই পুঁথি যে পড়িতেছে তাহার সমূহ বিপদ। এই সিন্দুক খোলা মাত্রই জানিবেন এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে মুক্ত করিয়াছেন। কোনো এক গোলমালের কারণে এক তান্ত্রিক আমাদের পরিবারকে অভিশাপ দেন যে আমাদের বংশের কেউ বেঁচে থাকবে না। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। এক পিশাচকে এই সাপের সাথে যুক্ত করিলেন। তারপর আমাদের পরিবারের একে একে মানুষ মরিতে শুরু করে। আমার পিতা এক সাধুকে আনিয়া অতি কষ্টে ওই পিশাচকে দমন করিয়া এই সিন্দুকের ভেতর আটকাইয়া রাখেন। কারণ এই পিশাচকে ধ্বংস করিবার কোনো উপায় নাই। একমাত্র মহাডামরি যজ্ঞ করিয়া এই পিশাচকে দুর্বল করিয়া তাকে বন্দী করা সম্ভব। তারপর সিন্দুকটিকে মাটির তলায় পুঁতিয়া ফেলিবেন, যেন কারো হাতে সেটি না পড়ে, অন্যথা সে আবার মুক্তি লাভ করিবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। কথাটা শুনে আমার মুখ থেকে বেরিয়ে গেল, মহাডামরি যজ্ঞ? কিন্তু যজ্ঞ কি করে সম্ভব? যজ্ঞের তো কোনো আয়োজনই নেই, এখন আর সময়ও নেই। কথাটা শুনে নিবারণ ভয়ে হতাশায় হাঁটু ভেঙে বসে পড়ল। কিন্তু আমি এভাবে অশুভ শক্তিকে জিততে দিতে পারি না। আমার চোখের সামনে ওরা মরে যাবে না, এ হতে পারে না।
কিন্তু কি করব, সময় চলে যাচ্ছে। এমন সময় আমাদের গ্রামের বটগাছের নিচে বসা সেই সাধুকে দেখতে পেলাম। তিনি বলেছিলেন বিপদ হলে তিনি আমাকে রাস্তা দেখাবেন। তিনি বলে গেলেন, তারানাথ, যা আছে তাই দিয়ে তুই যজ্ঞ কর। আমার আশীর্বাদ তোর সাথেই আছে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি জানি এই গণ্ডি বেশিক্ষণ অশুভ শক্তিকে আটকে রাখতে পারবে না, তাই নিবারণের হাতে একটা রুদ্রাক্ষ পরিয়ে দিই। এবার তার স্ত্রীর হাতে পড়াবো বলে এগিয়ে যাচ্ছি, এমন সময় দরজাটা হঠাৎ খুলে গেল। জানলার পাল্লাগুলো হাওয়ায় খুলতে বন্ধ হতে লাগলো। হঠাৎ চাপার শব্দ শুনতে পেলাম। নিবারণ ভয়ে এক কোনায় বসে কাঁপছে। বুঝলাম গণ্ডি তাকে আর আটকে রাখতে পারেনি। এখন সে এই ঘরেই আছে আমাদের সাথে। নিবারণকে বললাম, নিবারণ তুমি যাও, কটা ইট, কিছু কাঠ আর একটু ঘি নিয়ে এসো। নিবারণ দৌড়ে যাবে বাইরে। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। নিবারণের স্ত্রীর দেহটা হাওয়ায় ভেসে উঠেছে। আমি মহাডামরি মন্ত্র পড়তে শুরু করে দিলাম। দরজাটা খুলে গেল। নিবারণ তখন মনে একটু সাহস পেয়েছে। সে দৌড়ে গিয়ে প্রথমে ইট, তারপর কাঠ আর ঘি নিয়ে এলো। ততক্ষণে নিবারণের স্ত্রীর মুখ থেকে এক অদ্ভুত হাসি বের হয়ে পুরো ঘরটাকে কাঁপিয়ে তুলেছে। কি অমানসিক সেই হাসি! আমি মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের কুণ্ডতে আগুন লাগালাম। নিবারণ আমার পাশে বসে আছে। তার স্ত্রীর দেহটা আমার মন্ত্র পড়ার সাথে সাথে ছটফট করছে। সেই পিশাচের ক্ষমতা এতই বেশি যে মনে হচ্ছে আমি আর বসে থাকতে পারছি না। তবুও আমি মন্ত্র পড়েই চলেছি। আমার নাক থেকে মুখ থেকে রক্তের ধারা বেরোতে শুরু করেছে। তখন নিবারণেরও একই অবস্থা। নিবারণের স্ত্রীর দেহ থেকে রক্ত ঝরে বিছানায় পড়ছে টপ টপ করে। আর আমি পারছি না। বোধহয় এই যাত্রায় আমার নিজেরও প্রাণ বাঁচবে না। তাও যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি লড়াই করে যাব। ওই রক্তাক্ত দেহ নিয়ে নিবারণের স্ত্রী ঘরময় ঘুরছে, ঠিক টিকটিকির মতো। নিবারণের শরীরটা এড়িয়ে পড়েছে। সেই বিকট হাসির শব্দ থেমে গেল। সব শান্ত। তার স্ত্রী এক জায়গা স্থির হয়ে পড়ে আছে। হঠাৎ একটা দমকা হাওয়া জানালা দিয়ে প্রবেশ করে যজ্ঞের আগুনটা নিভিয়ে দিল। এক মাংস পোড়া গন্ধে ঘর ভরে উঠল। সারা ঘর অন্ধকার। আবার সেই বিকট শব্দ। এবার আশা প্রায় ছেড়েই দিয়েছি। অন্তিম মৃত্যুর জন্য আমি প্রস্তুত। জানি সে আগে আমাকেই আক্রমণ করবে। একটা পাশবিক শব্দ শুরু হয়েছে। ধীরে ধীরে সেটা আমার দিকে এগিয়ে আসছে। এবার সেটা ঠিক আমার সামনেই। চোখ বন্ধ করে মনে মনে গুরুদেবকে স্মরণ করলাম। একটা কিছু ছিটকে পড়ার শব্দে চোখ খুলে তাকালাম। দেখলাম ঘরময় এক নীল রঙের আভা ছড়িয়ে আছে। আরও একটা জিনিস দেখলাম, নিবারণের স্ত্রীর দেহ মাটিতে পড়ে আছে, আর সামনেই একটা অবয়ব। না, সেটা একটা পিশাচের দেহ। তার দেহের সমস্তটাই পুড়ে গেছে। গলে গলে মাংস নিচে খসে পড়ছে। তার সাথে এক অদ্ভুত পাশবিক গর্জন। এবার দেখলাম পিশাচটি আমাকে লক্ষ্য করে এগিয়ে আসার চেষ্টা করতেই এক নীল আলোক রশ্মি তার দেহে প্রবেশ করছে।
আর সেই পিশাচটি ছটফট করতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ এরকম চলার পর একটা ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে সেটা ওই সিন্দুকের ভেতর প্রবেশ করলো। তারপর সব নিশ্চুপ। বৃষ্টি থেমে গেছে। মেঘ সরে সূর্যের আলো ঘরে প্রবেশ করেছে। এদিকে কোনো জাদু মন্ত্র বলে আমার দেহ স্বাভাবিক। নিবারণও তখন উঠে বসেছে। আমরা দুজন তার স্ত্রীর দিকে গেলাম। তার চুল এখন ঘন কালো, কিন্তু তার জ্ঞান তখনও ফেরেনি। পরদিন সকালে তার জ্ঞান ফিরেছিল। ডাক্তার ডাকা হলো। ডাক্তার ওষুধ দিল, ভালো করে খাওয়া দাওয়া করতে বলল। এখন সে কিছুটা সুস্থ। এরপর আমি আরও একদিন তাদের সাথে থেকে তারপর তাদের বাড়ি থেকে বিদায় নিলাম। আমি বললাম, ঠাকুরমশাই, ওই অভিশপ্ত সিন্দুকটিকে কি করলেন? তারানাথ বলল, পরদিন ডাক্তার যাওয়ার পর আমরা দুজন লোক ডাকিয়ে অনেক গভীর একটা গর্ত খোঁড়াই। তারপর সবার অজান্তেই ওই সিন্দুকটা গর্তে ফেলে দিই। তারপর পুরো গর্তটি সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেওয়া হয়, যেন কেউ সেই সিন্দুকটিকে বের করতে না পারে। কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার যজ্ঞের আগুন নিভে যাওয়ার পর কি করে সেই অদ্ভুত ঘটনাটা ঘটল তা তো বুঝলাম না। তারানাথ একটু হেসে বলল, সেদিন যখন পিশাচটি ওই সিন্ধুকে বন্দী হলো, তারপর আমি জানলার বাইরে আমার গুরুদেবকে দেখেছিলাম। তিনি আমাদের সেই বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। ঘটনাটা শুনে কিশোরী কেমন একটা ঘুরে চলে গিয়েছিল। আমি তাকে ডাকলাম, কিশোরী, কিশোরী, ওঠো, এবার বাড়ি ফিরতে হবে। কোনো কথা না বলে কিশোরী বাইরে বেরিয়ে গেল। তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ি মুখে রওনা দিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও পিশাচ। গল্পটি কেমন লেগেছে কমেন্টস করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। থ্রিলার জাংশনে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল নোটিফিকেশনটিকে প্রেস করে দিন। আজ চলি, পরের গল্পে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।